নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আমার সাথে আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া ক্লাব। আপনাদের ভালোবাসায় হালকা হাওয়ায় প্রেমের গন্ধ নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে প্রেমকে জমিয়ে উপভোগ করতে। গল্পটি লিখেছেন লেখিকা অহনা ভট্টাচার্য। তারই কলমের টানে আজকের গল্প আমি আছি তো। আচ্ছা, গল্প শুরুর আগে আগের গল্পের একটি কমেন্ট ঝটপট পড়ে ফেলি, তারপর না হয় মূল গল্পে ফিরব। চলুন। পূর্বের আমি রবনীরবে গল্পে @সীমা চৌধুরী 30 ইমেল থেকে কমেন্ট করেছেন, আমি শুনি তোমাদের গল্প গুয়াহাটি থেকে। ভারী সুন্দর গল্পগুলো, তোমাদের কণ্ঠগুলোও খুব সুন্দর। স্পেশালি অভিজিৎ, তোমার ভয়েস শুনতে খুব মিষ্টি লাগে। অসংখ্য ধন্যবাদ ম্যাম এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনাদের এমন কমেন্ট আমাদের আরও অনেক ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। আর এবার থেকে আপনারাও যদি চান আপনাদের নিজেদের লেখা গল্প পাঠাতে, তাহলে ডিসক্রিপশন বক্সে ইমেল দেওয়াই রইল, অথবা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠাতে পারেন। আর গল্পের ছন্দে মোহিত হতে এবং সৌন্দর্য লাবণ্যে স্পর্শকাতর হতে সাবস্ক্রাইব টু স্টোরি ম্যানিয়া ক্লাব অ্যান্ড ডু নট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশনস। তবে চলুন আপাতত গল্পটা শুনে ফেলি। তখন বোধহয় রাত 1টা। ভাকাই ক্যাবের ভিতরে একদম শেষ প্রান্তে গিয়ে যে বড় বিস্ট্রো টেবিলটা রয়েছে ওটাতে গিয়ে বসলো ইদিকা। চোখটা তখনও ছলছল করছে, চুলটা খোলা আর পরনে একটা টি শার্ট আর একজোড়া ট্রাউজার্স। মোবাইলটা আর চার্জারটা নিজের ব্যাগ থেকে বের করে টেবিলে রাখলো। তারপর একটা ব্ল্যাক কফি অর্ডার করলো। আবারও মোবাইলটা নিজের হাতে নিল। এক্সকিউজ মি, একটু চার্জারটা পাওয়া যাবে? অ্যাকচুয়ালি আমার ফোনে একদম চার্জ শেষ। ইয়া শিওর। ইদিকা দেখলো একজন সাদা শার্ট পরা ভদ্রলোক সামনে এসে দাঁড়িয়েছে। ক্লিন শেভ হয়তো নয়, হালকা দাড়ি আর একটা রিমলেস ফ্রেমের চশমা। বলছি, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। আসলে আপনাকে খুব ক্লান্ত লাগছে, আপনি ঠিক আছেন তো? ইদিকা একটু অস্বস্তিতেই পড়ল। না না, আসলে আমার একটু ঘুম পাচ্ছে। আজ রাতের মধ্যে একটা কাজ শেষ করতে হবে, তাই আর কি এখানে আসা। বাই দ্য ওয়ে, আমি রাজর্ষি চ্যাটার্জি। আপনার নামটা জানতে পারি কি? আমি ইদিকা সেন। আপনার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। তা আপনি কি এখানে রোজই আসেন? না হলে এত রাতে? না না, আসলে আমার একটু আগেই একটা নাইট এমার্জেন্সি ছিল, সেখান থেকে আর ফ্ল্যাটে না গিয়ে ডিরেক্ট এখানে আসা। ভাগ্যি সেই মিড নাইট ক্যাফেটা ছিল। আমার এখানকার পরিবেশ অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। আপনি কি করেন? ও, আমি একজন কার্ডিয়াক সার্জন বাই প্রফেশন। আর আপনি? আমি আসলে একজন রিসার্চ স্কলার, যাদবপুরে পিএইচডি করছি। আর ওটা ছাড়া আমি একটা এডটেক স্টার্টআপে ম্যাথমেটিক্সের এডুকেটর। আমি জয়েন্টসের ম্যাথস কোচিংও দিই। গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। শরীরটা এখন বেশ ভালোই লাগছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? আপনি এত রাতে এখানে রয়েছেন, মানে আপনার বাড়িতে? মেয়েদের রাতের বেলা বাড়ি থেকে বেরোনো বারণ, তাই জিজ্ঞেস করছেন? না না, আই ডিডন্ট মিন দ্যাট। আসলে রিল্যাক্স, আমি মজা করছিলাম। আসলে আমার মা বাবা এখানে থাকেন না, ওনারা বছর 9 মুম্বাইতে সেটেলড। আমি কলকাতায় এসেছি, কাইন্ড অফ পালিয়ে বলতে পারেন। পালিয়ে কেন? রাজর্ষি একটু অবাকই হলো। ইদিকা বুঝল যে একটু বেশি বলে ফেলেছে। অনেকদিন পর কারোর সাথে এতক্ষণ কথা যে বলেছে, কথা ঘোরানোর জন্য বলে ওঠে, সময় আসলে সেটাও হয়তো জেনে যাবেন। আচ্ছা, আপনার কাজটা তো করাই হলো না। না না, ঠিক আছে, কথা বলে বেশ ভালো লাগলো। আচ্ছা, অনেক তো রাত হলো, কিছু মনে না করলে আমি কি আপনাকে ড্রপ করতে পারি? প্লিজ, এমনিতেও আমাকে ক্যাব নিতেই হবে। হাসিটা এতক্ষণে পুরোপুরি ফুটলো ইদিকার মুখে। এত সুন্দর করে বললে না করা যায় নাকি? আপনার সাথে আমি যেতেই পারি, কিন্তু আমি আসলে গাড়ি নিয়ে এসেছি। আপনার কি কোনো প্রবলেম আছে যদি ড্রপটা আমি আপনাকে করি? বেশ, তাই হোক।
কথা বলতে বলতে দুজনে ক্যাফে থেকে বেরিয়ে এলো। কালকে কোথায় আপনি চেম্বার করবেন? আমি অ্যাকচুয়ালি ওয়েডনেসডেতে চেম্বার করি না, কিন্তু কাল আমার আচার্যে একটা সার্জারি আছে, ওই দুপুর 12টা নাগাদ। পার্কিং লট থেকে গাড়িটা বের করলো ইদিকা। রাজর্ষি বেরিয়ে ফ্রন্ট সিটে বসলো। রাস্তাটা যে কি করে কেটে গেল তা বোঝাই গেল না। অনেকদিন পর কারোর সাথে এতটা মন খুলে কথা বলল সে। এই তো কিছুক্ষণের আলাপ, তাই নয় কি? এরই মধ্যে মনে হচ্ছে যেন কতদিনের পুরনো বন্ধুত্ব। আজ তাহলে আসি। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্য রাইড। গাড়ি থেকে নেমে গেল রাজর্ষি। ইউ আর মোস্ট ওয়েলকাম। পরের দিন দুপুরের কথা, তখন প্রায় 1:30 বাজে। যা ভেবেছিলাম, আচারিয়াসের সামনে গিয়ে গাড়িটা পার্ক করলো ইদিকা। এক্সকিউজ মি, আমি ডক্টর রাজশ্রী চ্যাটার্জির সাথে একটু দেখা করতাম। ওনার কেবিনটা কোন দিকে কাইন্ডলি একটু বলবেন? স্যার তো জাস্ট ওটি থেকে বেরোলেন। তাছাড়া উনি তো আর চেম্বার করেন না। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? না না, অ্যাপয়েন্টমেন্ট নয়। ওনাকে একবার বলবেন আমি এসেছি। আমার নাম ইদিকা। উনি কি আপনার কেউ হন? না না, মানে হ্যাঁ, আপনি একবার বলুন না ওনাকে। ইদিকা বুঝতে পারছিল না কি বলবে। রিসেপশনিস্ট একজনকে ভিতরে পাঠালো। সে ফিরে আসতেই রিসেপশনিস্ট বলল, আপনি ভেতরে যান, কেবিন নাম্বার 108। ইদিকা ভিতরে ঢুকলো। ডান দিকে গিয়ে কেবিন নম্বর 108। বাইরে বড় বড় করে লেখা ডক্টর রাজর্ষি চ্যাটার্জি, কার্ডিয়াক সার্জন, ডিরেক্টর অ্যাট আচারিয়ার্স। নক করলো ইদিকা। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আই এম এক্সট্রিমলি সরি, আসলে ওরা ঠিক বুঝতে পারেনি। রিল্যাক্স, ইটস ওকে। হেসে ফেলল ইদিকা। কালকে চার্জারটা আমার ফেরত নেওয়া হয়নি। ও হ্যাঁ, ওটা আমার বাড়িতেই আছে, কিন্তু এখন তো আমার কাছে নেই। না না, কোনো ব্যাপার নয়। আসলে আপনার নাম্বারটা কাল নেওয়া হয়নি। একদিক থেকে ভালোই হলো। ভালো হলো কেন? চার্জারটাকে বাহানা করে আরেকবার দেখাতে হলো। এবার তো মনে হচ্ছে চার্জারটা আপনি ইচ্ছে করে নিয়ে গিয়েছিলেন। যদি বলি হ্যাঁ। ইদিকা কিছু বলল না, শুধু হাসলো। লাঞ্চটা একসাথে করা যাবে? সে হতেই পারে, কিন্তু কোথায় যেতে হবে? কোথাও একটা গেলেই হয়। আর আমার একটা কথাও ছিল। কি? বলছি, এই আপনিটা না খুব কানে লাগছে। আমরা কি তুমি বলতে পারি, যদি আপনার কোনো অসুবিধা না থাকে তো? বেশ, ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করো, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। হুম। রাজর্ষি নিজের সার্জিক্যাল অ্যাপ্রনটা খুলে নিজের ব্যাগটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ইদিকা তখনও ভাবছে, হঠাৎ করে যেন ওর সবকিছু ভালো লাগছে। অনেকদিন পর ওর মনে হচ্ছে এই দিনটা যেন সত্যিই খুব সুন্দর। ইদিকা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? ইদিকা খাবার প্লেট থেকে মাথা তুলে রাজর্ষির দিকে তাকালো। বলো না। তোমার বাবা মা মুম্বাইতে কোথায় থাকেন? ইদিকা একটু অস্বস্তিতে পড়ল, কিন্তু কেন জানি না ওর সামনের মানুষটার থেকে কিছু লুকোতে ইচ্ছা করছে না। কিছুক্ষণ তাকিয়ে রইল রাজর্ষির দিকে, তারপর বলল, ঋতব্রত রায়ের নাম শুনেছ? ঋতব্রত রায় মানে মুম্বাইয়ের ওই নামকরা ফ্যাশন ডিজাইনার? এই কলকাতাতেও তো ওনার একটা শোরুম ওপেন হলো এই কিছু মাস আগেই। উনি আমার বাবা। রাজর্ষি এক মুহূর্তের জন্য অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। উনিই তোমার বাবা? আরে কি বলছো কি? মানে তুমি... কেন বিশ্বাস হচ্ছে না? যদি মার্সিডিজে করে কোনো 5 স্টারে দেখা করতে আসতাম তাহলে বোধহয় বিশ্বাস হতো, তাই না? আরে না না, আই ডিডন্ট মিন দ্যাট। জানি না,
কেন কথাগুলো তোমায় বলছি। আসলে আমার বড় হওয়াটা খুব অন্যরকম। আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি আর আমার দিদি দুজনকে অভিনেত্রী বানাবে। আমার দিদি আমার বাবার আদর্শ উত্তরসূরি হয়ে উঠলেও আমি কোনোদিনই ছিলাম না। আর সেটা নিয়ে যে আমার খুব একটা আক্ষেপ ছিল তাও নয়। গ্ল্যামার ওয়ার্ল্ডটা আমার ঠিক পছন্দ নয়। এক্সিবিশন, শোজ, পার্টিস, প্রেস, মিডিয়া, আমার না বিষয়গুলো খুব দম বন্ধ করা লাগতো। আমি বরাবরই একটু একাই থাকতাম, নিজের বই, কবিতা, পড়াশোনা নিয়ে। স্বপ্ন ছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিজের একটা এডটেক স্টার্ট আপ করবো, বিশাল একটা বিজনেস হবে, নিজের পায়ে দাঁড়াবো, সেমিনার করব, ওয়ার্কশপ করব, কর্পোরেট ইভেন্টসে চিফ গেস্ট হব। কিছুই আর করা হয়নি যদিও। কলকাতাতে একরকম পালিয়ে এসেছি বলতে পারো, সব কিছু থেকে দূরে। কেন পালিয়ে কেন? কারণ যে বাড়িতে আমি থাকতাম আমার কোনোদিনই নিজের বাড়ি বলে মনেই হয়নি। মনে হতো মানুষগুলোকে আমি চিনি না, আমি যেন অন্য কেউ, হারিয়ে ওইখানে চলে এসেছি। আমি যখন সবে ক্লাস 10-এ আইসিএসসি দেব, তখন আমার দিদি একটা ইন্টারন্যাশনাল কসমেটিক স্টার্টআপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, মোটা টাকার কন্ট্রাক্ট। এলিপস বলে একটা ইন্টারন্যাশনাল ইভেন্টসের শো স্টপার। নাম যশ সব কিছুই খুব অল্প বয়সে পেয়ে গেছে দিদি। কিছুদিন পর আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যায়। দে গট ডিভোর্সড। দিদি তখন ইউএস গেছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেই সময় আমার বাবা একটা অ্যাড ফিল্মের কন্ট্রাক্ট এনে দেয়। হি ওয়ান্টেড মি টু ডু দ্যাট। আমি কন্ট্রাক্টটা ছেড়ে ফেলে দিয়েছিলাম, এটা বলে যে আমার কোনোদিনই কোনো সাহায্যের প্রয়োজন হবে না। তারপর আমার মারাত্মক এক্সাম ফোবিয়া শুরু হয়। আমার না খুব অদ্ভুত ভয় হতো, ফেলিয়ারের ভয়। পারফরমেন্সের প্রেশারটা নিতেই পারতাম না, খুব কষ্ট হতো জানো। প্যানিক অ্যাটাকগুলো নেওয়া যেত না। আমি লুকিয়ে লুকিয়ে আধমরা হয়ে কাঁদতাম, কখনো কখনো ভয় কাঁপতাম, কিন্তু কাউকে দেখাতাম না। তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি কলকাতায় চলে আসি, শুধু বাড়ি থেকে পালাবো বলে। আমাকে যে খুব একটা বেশি কেউ আটকে ছিল তা নয়, কিন্তু কথা যে কম শুনিয়েছিল তাও নয়। জানো, প্রত্যেকটা মুহূর্তে আমাকে হিউমিলেট করা হতো। প্রত্যেক মুহূর্তে আমাকে বুঝিয়ে দেওয়া হতো যে আমি কতটা ইউজলেস। কতটা আনসাকসেসফুল। বলতে বলতে কেঁদে ফেলল ইদিকা, চোখে জল। হঠাৎ করে এই কথাগুলো এইখানে বলে ফেলল ও। কথাগুলো নিজের মধ্যে চেপে রাখতে রাখতে হাঁপিয়ে উঠেছিল মেয়েটা। রাজর্ষি নিজের পকেট থেকে রুমালটা বের করে ইদিকাকে দিল। আই এম সরি। আমার এভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি। না না, ঠিক আছে, কাউকে তো বলতেই হতো। তোমার মায়ের সাথে তোমার কথা হয় না? গত 3 বছরে একবারও কথা হয়নি। আমি যতদূর জানি চেন্নাইতে আছে।
নিজের নতুন ফ্যামিলির সাথে। খাওয়া শেষ করে ওরা দুজনে এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। তাহলে ইদিকা, তুমি কি বাড়ি যাবে এখন? না, আমি স্টুডিওতে যাব। আমার একটা লাইভ সেশন আছে আজকে। চলো তাহলে, আমি তোমায় ড্রপ করে দিই। রাজর্ষি নিজে গাড়ির ফ্রন্ট সিটের দরজাটা খুলে দিল। থ্যাংক ইউ। উঠে বসলো ইদিকা। রাজর্ষি গাড়িটা জাস্ট স্টার্ট করেছে, তখনই ফোনটা বেজে ওঠে ইদিকার। হ্যালো, বল। কি খবর? বাড়ির কথা তো মনে হয় ভুলেই গেছিস। কেমন আছিস তুই? ফোনটা করেছিস কেন? কেন মানে? পরের মাসে আসছিস তো? আমার এটা নিয়ে বাবার সাথে কথা হয়ে গেছে, আমি দেখছি। ও সব শুনবো না, তোকে কিন্তু আসতেই হবে। তাছাড়া খবরটা পেয়েছিস তো? দিদি শোন, আমি না একটু ব্যস্ত আছি, ক্লাস আছে, আমি তোকে পরে ফোন করব। ফোনটা কেটে দিল ইদিকা। চোখে মুখে এখনো বিরক্তির ছাপ, মুডটা গেল একেবারে নষ্ট হয়ে। হেই, এনি প্রবলেম? আই অল রাইট? আর অল রাইট, আবার একটা নতুন ড্রামা। কেন, কি হলো? দিদি ফোন করেছিল, নেক্সট মান্থে মুম্বাই ফিরতে বলছে। কেন? অ্যাকচুয়ালি 9th আমার বার্থডে, তাই বাবা বলছিল যদি একবার বাড়ি যাই, একটা পার্টি অর্গানাইজ করবে। তোমার বার্থডে? ও, হোয়াটস গ্রেট। আমার তো মনে হয় তোমার যাওয়া উচিত। আমার বার্থডেটা একটা অজুহাত মাত্র। আসল কথাটা হচ্ছে, আমার দিদি ক্যামেলিয়া প্রোডাকশনের সঙ্গে একটা নতুন ফিল্ম সাইন করেছে। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল সেলিব্রেশন। তাছাড়া আমি না গেলেও পার্টিটা হবেই। আমার বাবার হাই প্রোফাইল বন্ধুরা, দিদি আর আমার বাবার ওয়াইফের হাই সোসাইটির কন্ট্যাক্টস, প্রডিউসার্স, ডিরেক্টরস সবাই আসবে। না চাইলেও সবার সাথে কথা বলতে হবে, সবার মুখের দিকে তাকিয়ে হাসতে হবে। ইনফ্যাক্ট আমার ওটা করে পার্টি বলেই মনে হয় না, শুধু একটা ব্র্যান্ড বিল্ডিং ইভেন্ট মনে হয়, যেখানে everyone is sold for a price tag and the price tag depends on the price of the whiskey you are having in your glass. Loud music, bar lights, সবাই জানে যে আমার ভালো লাগে না এইসব, কিন্তু তাও আমায় ভান করতে হবে যে আই এম এনজয়িং। আর না করলে সবাই ভাববে আই এম জেলাস অফ মাই সিস্টার। আবার নতুন করে হিউমিলিয়েশন, নতুন করে এটাই প্রমাণ হবে যে আমি কতটা ইউজলেস। কিছু মনে না করলে একটা কথা বলি। আমার তো মনে হয় ইউজলেস, ওর্থলেস অন্য কেউ তোমায় মনে করে না, তুমি নিজেই নিজেকে মনে করতে শুরু করেছো। ইটস জাস্ট দ্যাট উই হ্যাভ গিভেন আপ অন ইউর ড্রিমস। তুমি চেয়েছিলে অনেক কিছুই করতে, হয়তো একটু ধৈর্য ধরলে পারতেও, কিন্তু তুমি নিজের ওপর সেই বিশ্বাসটাই রাখলে না। তার জন্য তুমি যখন নিজের দিদিকে দেখছো, তোমার মনে হচ্ছে যে তুমি কিছুই করনি, কিন্তু এটা অন্য কেউ তোমায় নিয়ে ভাবছে না, তুমি নিজেই ভাবছো। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যে প্রবলেমটা আমার, আমি আমার দিদিকে হিংসা করি, ওকে ফেস করতে চাই না, তাই এই কথাগুলো বলছি? আহা, আমি সেটা বললাম না, তুমি ভুল বুঝছো আমায়। দেখো, আমি জানি যে তোমার ছোটবেলাটা একটু অন্যরকম ছিল, তোমায় হয়তো তোমার দিদির সঙ্গে সবাই কম্পেয়ার করতো, তোমাকে হিউমিলেট করতো, কিন্তু তুমি তো এখন আর বাচ্চা নেই। তুমি নিজেই নিজের বাড়িঘর ছেড়ে একটা অন্য জায়গায় এসে আছো একা। ইউ আর আর্নিং ইউর ওন লিভিং। ওটা কি সাকসেস নয়? ইউ আর সেলফ ডিপেন্ডেন্ট। তুমি যে ফ্ল্যাটে থাকছো সেটা রেন্ট তুমিই দাও। ইজ নট দ্যাট আ সাকসেস? ইলিপসের সুস্টপার হওয়াটা কোনো সাকসেসের প্যারামিটার নয়। দেখো, সবাই ওটা করতে বাধ্য নয়, কিন্তু তুমি ওটা নিয়ে ভেবে নিজের টাইম ওয়েস্ট করছো, কারণ তুমি নিজের স্বপ্নগুলোই নিজে ভাবতে ভুলে গেছো। এটা কি বলছে রাজর্ষি? ওকে তো কেউ কখনো এভাবে বোঝায়নি। রাজর্ষি কি সত্যি কথা বলে দিল? না না, ওর তো কোনো দোষ থাকতেই পারে না, কিন্তু কথাগুলো শুনে এত অস্বস্তি লাগছে কেন ওর? কেন মন বলছে যে ও সত্যি কথা বলছে? আমি আজ আর স্টুডিওতে যাব না, আমায় একটু ড্রপ করে দেবে? শিওর। গাড়ি থেকে নেমে নিজের ফ্ল্যাটে গেল ইদিকা। কানে যেন কথাগুলো বাজছে। তখনই ওর ফোনে একটা টেক্সট আসে। আই এম সরি, আমি একটু বেশি বলে ফেলেছি।
ইদিকা টেক্সটটা দেখল, কিন্তু কোনো রিপ্লাই করলো না। দিনটা কেটে যায়। রাতের বেলা ইদিকার ফোনটা আবার বেজে ওঠে। ফোনটা ধরে ইদিকা। বলো। এখনো রেগে আছো? না। তার মানে রেগেই আছো? না বললাম তো। তা রাগ ভাঙানোর জন্য কি করতে হবে শুনি? এই শোনো, তুমি আমার রাগ ভাঙাতেই বা যাবে কেন? হ্যাঁ, এটা ঠিক যে ইমোশনাল হয়ে আমি আমার পার্সোনাল লাইফের কিছু কথা তোমায় বলে ফেলেছি। তুমিও যা বলার বলেছো, কিন্তু আমি রাগ করলাম কি করলাম না তাতে কি যায় আসে? বলছি একটু জানালার কাছে এসো। মানে? হা, যা বলছি সেটা করো না। ইদিকা দৌড়ে গেল জানালার কাছে। তারপর পর্দা সরিয়ে দেখল রাজর্ষি দাঁড়িয়ে আছে তার ফ্ল্যাটের ঠিক নিচে। ইদিকা ইশারায় তাকে দাঁড়াতে বলল, তারপর ছুটে গেল নিচে। তুমি কি পাগল? কেন? এত রাতে এখানে কেউ আসে? একটা ফোন করলে তো হতো। তুমি খুশি হওনি? এবার একটু হাসল ইদিকা, কিন্তু ওর কাছে এখন কোনো উত্তর নেই। ওপরে চলো। আরে না না, আসলে আমার হাসপাতালে নাইট ডিউটি আছে, একটা ক্রিটিক্যাল কেস, এই অবজারভেশনে রাখতে হবে। তাই ভাবলাম একবার দেখা করেই যাই, অন্য একদিন। ওকে দেন, কাল কি প্ল্যান? কাল একবার হসপিটাল ভিজিট করতে হবে। হুম। ইদিকা জড়িয়ে ধরতে গেল রাজর্ষিকে, কিন্তু কিছু একটা ভেবে থেমে গেল। রাজর্ষি ওর দিকে তাকিয়ে থাকলো অপলক। কাল তাহলে দেখা হচ্ছে। তারপর বেশ কয়েকটা দিন কেটে যায়। ওদের বন্ধুত্বটা দিন দিন আরো গভীর হতে থাকে। শুধু কি বন্ধুত্ব আদৌ বলা যায়? অনেকদিন পর ইদিকা কাউকে নিজের মনে করে, যার সামনে মন খুলে কথা বলা যায়, যাকে ভালোবাসা যায়। আচ্ছা, যাই কি? বেশ কয়েকটা দিন এইভাবেই কেটে যায়। দেখা হওয়া, কথা বলা, একসঙ্গে সময় কাটানো, সুখ দুঃখ ভাগ করে নেওয়া, সবকিছুই বেশ ভালোই চলছিল। দেখতে দেখতে পরের মাসও চলে আসে। ইদিকার বার্থডের কিছুদিন আগে একদিন ওদের দেখা হয়। তাহলে মুম্বাই যাচ্ছ? হুম, অনেক ভেবে দেখলাম জানো, দোষটা বোধহয় আমারই। আমি একটু বেশি নিজেকে আন্ডার এস্টিমেট করি। নিড টু ফেস মাই ফ্যামিলি। একদম, বি ব্রেভ এনাফ। হুম। আবার কি হলো? যদি বলি তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তো ছেড়ে যেতে কে বলেছে? কয়েকটা দিনেরই তো ব্যাপার। তোমার জন্য শুধু কয়েকটা দিন, তাই না? যদি বলি আমার এক একটা দিন এক একটা বছরের মতন হবে, তাহলে সেটা তোমায় বাধা দেওয়া হবে, আর আমি সেটা করব না। কেন? বাধা দেওয়ার অধিকার এক্ষুনি আমার নেই। যদি থাকতো তাহলে বুঝি আটকাতে? রাজর্ষি শুধু মৃদু হাসল, কিছু বলল না। আজকে মুম্বাইতে বাড়ি ফিরছে ইদিকা। পার্টির আয়োজন শুরু হয়ে গেছে, বেশ এলাই ব্যাপার স্যাপার। শহরে সব নামি দামি মানুষরা আসবেন, কোনো কিছু ত্রুটি থাকলে চলে। অ্যাটেনশন এভরিওয়ান, আজকের পার্টিটার দুটো স্পেশাল কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমার বড় মেয়ে আমার মুখ উজ্জ্বল করেছে, বাবা হিসেবে আমায় গর্বিত করেছে। এত বছর এত কষ্ট সাধনার পর ফাইনালি আমার বড় মেয়ে ক্যামিলিয়ারার সাথে একটা মুভি সাইন করেছে। ক্যামিলিয়ারার, হ্যাঁ, মিস্টার রেড্ডি আমার অনেক দিনের বন্ধু। সিনেমা দুনিয়াতে ওর নাম যশের কোনো শেষ নেই। আর আমি খুব খুশি এইটা ভেবে যে মিস্টার রেড্ডি আমার মেয়েকে একটা সুযোগ দিয়েছে তার যোগ্যতা দর্শকের সামনে নিয়ে আসার জন্য। চিয়ার্স টু মাই ডটার্স ফার্স্ট ফিল্ম। আর দ্বিতীয় কারণটা আশা করি সবাই জানে, আমার ছোট মেয়ের শুভ জন্মদিন। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ইটস টাইম ফর ডাবল সেলিব্রেশন। কাম অন, লেটস চিয়ার আপ। হাততালিটা এইবার পড়ল। পার্টিটা বেশ জমে গেছে, সবাই হই হুল্লোড় করছে, শুধু একজন ছাড়া। ইদিকা বেলরুমের কাছে একটা কোনায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আর এই পার্টিগুলোতে যা হয়, মুখে একটা ফেক স্মাইল আর হাতে একটা শরবতের গ্লাস।
যেটা ওর একদমই খেতে ইচ্ছে করছে না। ইদিকা, হ্যাঁ বাবা। এই এখানে কি করছিস? হ্যাঁ, চল চল চল, তোকে একজন গেস্টের সাথে আলাপ করাই। আয় আয় আয়, আমার সাথে আয়। ইনি হচ্ছেন ডক্টর রাজর্ষি চ্যাটার্জি, পুরো ভারতে নাম করা একজন কার্ডিয়াক সার্জন। আচারিয়ার্সে লাস্ট 6 ইয়ার্স ধরে ম্যানেজিং ডিরেক্টর, এবং গত বছর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পায়। ভেরি ট্যালেন্টেড বয়। কলকাতায় প্র্যাকটিস করে। আমি বলছিলাম যে তুইও কলকাতায় থাকিস। মুম্বাইতে একটা ভিজিট এসেছিল, তাই ডেকে নিলাম। ইদিকা খানিকক্ষণ তাকিয়ে রইল রাজর্ষির দিকে। মানে হাই, নাইস টু মিট ইউ ম্যাম। হাতটা বাড়িয়ে দিল রাজর্ষি। হাই। এরকম ভাবে নাচনার ভান করা যায়? স্যার স্যার, আমি শ্বেতা, আচারিয়ার্সের একজন মেডিকেল স্টুডেন্ট। আপনার বিশাল বড় ফ্যান আমি। আপনার সেমিনার দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। একটা ছবি তুলতে পারি প্লিজ স্যার, প্লিজ? একটা মেয়ে ছুটে এলো রাজর্ষির দিকে। ইয়া শিওর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কথা বলো, আমরা আসছি। বলেই তিনি চলে গেলেন। বলরুমের বাইরে এসো, ওয়েট করছি। রাজর্ষি ইদিকার কানের কাছে কথা বলে কোথায় যেন গায়েব হয়ে গেল। ইদিকা তখনও অবাক, এখনো সে বিশ্বাস করতে পারছে না। বেলরুমের বাইরের সরু রাস্তাটা দিয়ে বেরোতেই পিছন থেকে হাতে টান পড়ল ইদিকার। একটা কোনায় দেয়ালে পিঠ ঠেকে গেছে তার। তুমি কি পাগল? সারপ্রাইজ! হ্যাপি বার্থডে। কি করছোটা কি? কেউ দেখে ফেলে কি হবে বুঝতে পারছো? আমি তোমার মতো এত ভীতু নয়। আরে শ্বেতা, তুমি? আঁতকে উঠল রাজর্ষি, চমকে পিছনে তাকালো। কই, কেউ তো নেই। এটা তোমার সাহস? এটা কি ধরনের আর কি? কেন গো, শ্বেতার সামনে ইমেজ খারাপ হয়ে যেত? না মানে, যে স্যারের এত বড় ফ্যান সে কিনা। আরে শ্বেতা কোথা থেকে এলো মাঝখানে? না কেন, তোমার ফ্যান বলে কথা। তুমি কি কোনোভাবে জেলাস ফিল করছো? আমার বই গেছে, বাদ দাও। মুম্বাই আসছো সেটা বললেই হতো। বললে একজনকে সারপ্রাইজ দিতাম কি করে? আর তাছাড়া একজনের আমাকে ছাড়া একা আসতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম যে তাকে ফলো করে করেই চলে যাই। বুঝলাম। ম্যাডাম, আরেকটা সারপ্রাইজ আছে। আবার? আবার কি? সেটা এখানে দেওয়া যাবে না, আমার সাথে একটু যেতে হবে। যে কোথায়? সেটা সময় আসলেই দেখতে পাবে। সে না হয় হলো। কোথায় উঠেছো? ওই তো রিওডেন্স রিসর্ট। শুধু হুঁ বললেই চলবে না কিন্তু, কালকে দেখা করতে হবে সন্ধ্যাবেলায়। আচ্ছা, আজ আমায় বেরোতে হবে, কাল দেখা হচ্ছে, কেমন? টাটা। সেদিনকার মতো পার্টিটা শেষ হয়ে যায়। তখন বোধহয় রাত 11টা বাজে। পার্টিটা শেষ হয়ে যাওয়ার পর সবাই খুব টায়ার্ড, তাই এদিকা সবেমাত্র ফ্রেশ হয়ে নিজের বিছানায় শুয়েছে। তখনই এদিকার দিদি মিস্টার সেন এবং ওনার স্ত্রী এদিকার রুমে আসে। কি হয়েছে বাবা? কই, কিছু হয়নি তো। হ্যাঁ, তুই তো দুদিনের জন্য মাত্র এসেছিস, তাই ভাবলাম একটু আসি তোর কাছে। বলো। ইডি, কলকাতায় সব কেমন চলছে? বাড়ির কথা তো মনেও পড়ে না এখন আর। বাড়িটার কি আমার কথা মনে পড়ে? তোর কেন মনে হয় যে বাড়িটার তোর কথা মনে পড়ে না? অনেক দিন তো হলো রে, এবার বাড়ি ফিরে আয়। এই বাড়ি তো তোর আর দিদিরই। আমার এত বড় বাড়ি ছেড়ে এইখানে একটা এক কামরার ফ্ল্যাটে একা পড়ে থাকতে ভালো লাগে? কোথায় থাকিস, কি করিস, কিছুই তো জানি না। কি করে তুমি জানো না বাবা? ও তো টিচার, ছেলে মেয়েদের অঙ্ক শেখায়। কি যেন বলে, অনলাইন এডুকেটর। আমি যাই করি না কেন, সেটা করার জন্য আমায় ঋতব্রত সেনের ব্র্যান্ড ভ্যালু আই কার্ড লিখে গলায় ছুটিয়ে ঘুরতে হয় না। কি বললি তুই? মুখ সামলে কথা বল। আর তোর মনে হয় আমি আমার কন্ট্রাক্টগুলো বাবার ইনফ্লুয়েন্স খাটিয়ে পেয়েছি? যদি পেয়েও বা থাকি, তোর জ্বলছে কেন? সুযোগ তো তুইও কম পাসনি। খুব তো উদ্ধত দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলি। বিজনেস করবি, স্টার্ট আপ করবি, আরো কত কিছু করবি। পেরেছিস করতে?
দুনিয়াটা না এত সোজা নয়। মিস্টার সেন এবার উল্টো সুর ধরল। দেখো দেখো, দিদিকে কথা শুনিয়ে লাভ নেই। তুমি বরং নিজের জীবনটাকে সামলানোর চেষ্টা করো। তোমাকে তো বলেছি তোমায় কিচ্ছু করতে হবে না। তোমার তো নিজের একটা স্টার্ট আপ করার ইচ্ছে আছে, যা টাকা পয়সা লাগবে আমি দেব। তাছাড়া তোমার দিদির ডক্টর রেড্ডির ছেলের সাথে আমি বিয়ে ঠিক করে ফেলেছি। এখন ওনারাও আমাদের আত্মীয়, তুমি চাইলে ওনারাও ফান্ডিং করতে পারে। তোমার আমাকে এতটাই অযোগ্য বলে মনে হয় বাবা? যোগ্য না অযোগ্য আমি অতটা বলতে পারবো না, কিন্তু তুমি যেটা করছো সেটা ঋতব্রত রের মেয়ের কাছ থেকে কাম্য নয়। তোমরা এবার যাও এখান থেকে, প্লিজ যাও, প্লিজ। কান্নায় ফেটে পড়েছে ইদিকা। মেয়েটাকে কি রকম অসুস্থ লাগছে না? তাই তো, ভীষণ কষ্ট পেয়েছে মেয়েটা। আবার নিজেকে নতুন করে ইউজলেস মনে হচ্ছে তার। ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি সবকিছু কেমন যেন ফিরে ফিরে আসছে। কি বলছে সবাই? যা বলছে তা তো সত্যি। ও তো কিছুই করতে পারেনি জীবনে। মেয়েটা দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ইদিকার টেবিলে রাখা গাড়ির চাবিটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইদিকা, কোথায় যাচ্ছ? আরে এত রাতে ইদিকা! তোমার মেয়ে কি বাচ্চা নাকি? রাগ হয়েছে তাই বেরিয়ে গেছে, কিছুক্ষণ পরে সে চলে আসবে। তুমি শুয়ে পড়ো তো। রাত্রি তখন 12টা। রিওডন রিসর্টের সামনে ইদিকা গাড়িটাকে দাঁড় করালো। যা ভেবেছিলাম। রাজর্ষির রুমের দরজায় টোকা পড়ে। রাজর্ষি দরজাটা খুলে অপলক তাকিয়ে থাকে কিছুক্ষণ। এটা কি অবস্থা ইদিকার? ইদিকা, এই কি হয়েছে তোমার? কান্নায় ফেটে পড়ল ও। দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত। এই অপমান আর অসুস্থতা কোনোটাই নিতে পারছে না আর। মরে যেতে ইচ্ছে করছে ওর। আমি আর পারছি না রাজ, আমি সত্যি আর পারছি না। আচ্ছা আচ্ছা, কথা শোনো আমার, তুমি আগে ভিতরে এসো। ইদিকাকে ধরে ভিতরে নিয়ে গেল রাজর্ষি। আমি কিচ্ছু ঠিক করে পারি না, আমি একটা লুজার। আমি ভাবি যে এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি কিচ্ছু ঠিক করতে পারি না। সত্যি তো, আমি ভেবেছিলাম বিশ্ব জয় করে নেব, কোনো সাহায্য ছাড়াই নাম যশ সবকিছু উপার্জন করব, কিন্তু কই, আমি তো কিছু পারলাম না। আমি একটা লুজার, তাই না? রাজর্ষি একটা কথাও বলছে না, কারণ ও জানে এখন এদিকা বোঝার অবস্থায় নেই। ও অসুস্থ। রাজর্ষি ওকে বুকে জড়িয়ে ধরল যাতে একটু শান্ত করা যায়। রাজ, চুপ, অনেক হয়েছে, আর একটাও কথা নয়। কিন্তু বললাম তো চুপ। রাজর্ষির ভালোবাসার উষ্ণতা একটু হলেও শান্ত করল ওকে। রাজর্ষি ইদিকাকে নিজের কোলে তুলে নিয়ে গিয়ে বিছানার উপর আলতো করে শুইয়ে দিল। রাজর্ষি ওর পাশে গিয়ে বসল। ইদিকা ওকে ধরে উঠে বসল, আর তখনই রাজর্ষি ওকে জড়িয়ে ধরল। এটা একটা অদ্ভুত স্পর্শ। ইদিকা ক্ষণে ক্ষণে আরো বেশি দুর্বল হয়ে পড়ছে, প্রতিরোধ করতে পারছে না। অনেকগুলো প্রশ্ন আছে মেয়েটার মনে, কিন্তু মেয়েটা যে বড় হাঁপিয়ে উঠেছে। এবার যে ওকে নিস্তার দরকার। রাতের অন্ধকারে ঠোঁট ছুঁয়ে গেল দুজনের। চোখ দুটো বন্ধ হয়ে গেছে। ইদিকা একটু একটু করে মিশে যাচ্ছিল রাজর্ষির মধ্যে। এতটা ভালো ওকে কেউ কোনোদিন বাসেনি।
রাত কেটে সকাল হয়েছে। এদিকার ঘুম ভাঙতেই ও উঠে বসল। রাজস্বী আগেই উঠে গেছে, মাথাটা একটু ধরেছে। ঘুমটা কাটতেই কাল রাতের স্মৃতিগুলো হৃদয়ের কোণে আঁকিবুকি কাটতে লাগলো। এটা কি হলো? এটা একটা অদ্ভুত অনুভূতি। এটা কি ভয়, না উচ্ছ্বাস, নাকি লজ্জা? কি হবে এখন? গুড মর্নিং। ইদিকা নিজের কাছে চাদরটা টেনে নেয়। গুড মর্নিং রাজ। হ্যাঁ বলো। বলছি যে আই এম সরি। মানে? না মানে আসলে তোমার মনে হচ্ছে তুমি কিছু একটা ভুল করেছো, তাই তো? আমি সেটা বলছি না রাজ। তাহলে কি বলছো? দেখো, আমার কোনো রকম আফসোস নেই। আমি যা করেছি ভালোবেসেই করেছি। ভালোবাসো আমায়? ভালোবাসি। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরল। তুমি কাল আমার সাথে কলকাতায় ফিরছো তো? আমি কিন্তু ফ্লাইটের টিকিট কেটে নিচ্ছি। কিন্তু কোনো কিন্তু নয়, এখনো অনেক কিছু ঠিক করা বাকি আছে। চলো। দুজনে বুঝতে পারল না যে দুজন কখন দুজনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হয়ে গেছে। এখন দুজনে দুজনকে ছাড়া এক পাও চলতে পারে না। এখন তো রাজস্বী ওর পাশেই আছে, আর মানার তো প্রশ্নই নেই। এবার নতুন করে সবকিছু জেতা শুরু হবে। কলকাতায় কিন্তু ওদের জন্য নতুন একটা জার্নি অপেক্ষা করছে, সেটার গল্পও আপনাদের শোনাবো। কিন্তু আপাতত ওদের একটু সময় দেওয়া যাক। এতক্ষণ শুনছিলেন লেখিকা অহনা ভট্টাচার্যের কলমে আমি আছি তো। গল্পের সাউন্ড ডিজাইনে তুহিন এবং পোস্টার ডিজাইনে রাজ। এছাড়াও বিভিন্ন চরিত্রে তুহিন, অভিজিৎ, প্রজ্ঞামিত্রা, রাজ, শান্তা, রূপা, রশ্মি এবং পৌতুষা। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।